আজকে আমাদের হাতে একটা দারুণ মজার ছোট গল্প আছে। ওহ, তাই নাকি? হ্যাঁ, নাম কোয়ান্টা পাঠশালা। আর এর মধ্যে দিয়ে আমরা কোয়ান্টাম মেকানিক্সের মতো একটা মাথা ঘুরিয়ে দেওয়ার মতো বিষয় বোঝার চেষ্টা করব। বাহ, বিষয়টা তো বেশ আকর্ষণীয়। আমাদের আজকের মিশনটাই হলো এই গল্পের গভীরে গিয়ে কোয়ান্টাম জগতের যে অদ্ভুত নিয়মগুলো আছে হুম। সেগুলো নিয়ে আলোচনা করা আর খুঁজে বের করা যে এই আপাত অসম্ভব ধারণাগুলো কিভাবে আমাদের চারপাশের বাস্তবতাকে। এমনকি আমাদের পকেটে থাকা ফোনটাকেও চালায়। ঠিক তাই। গল্পের শুরুটা কিন্তু বেশ সহজ। মূল চরিত্র নীল ক্লাস 9-এর ছাত্র। আচ্ছা। বিজ্ঞানের প্রতি ওর দারুণ উৎসাহ। তো একদিন সে লাইব্রেরিতে একটা ধুলোমাখা পুরনো বই খুঁজে পায়, নাম কোয়ান্টাম মেকানিক্স দ্য হিডেন রুলস অফ নেচার। বেশ নাটকীয় শুরু। হ্যাঁ, আর বইটা খোলার সাথে সাথেই একটা অদ্ভুত ব্যাপার ঘটে। নীল নিজেকে একটা রহস্যময় ক্লাসরুমে আবিষ্কার করে। আর এই ক্লাসরুমটাই আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু। ক্লাসরুমে ঢুকে নীলের সাথে দেখা হয় এক অদ্ভুত চেহারার শিক্ষকের, নাম স্যার কোয়ান্টা। স্যার কোয়ান্টা, নামের মধ্যেই কোয়ান্টাম ব্যাপারটা আছে। একদম। তো তিনি কোনো ভূমিকা না করেই সরাসরি বলেন, এই জগতে কণাগুলো আমাদের মতন আচরণ করে না। সোজা মূল কথায়। বলেই তিনি বোর্ডে একটা ইলেকট্রনের ছবি আঁকেন আর বলেন, কোয়ান্টাম জগতে একটা ইলেকট্রন একই সাথে একাধিক জায়গায় থাকতে পারে। এটাকে বলে সুপারপোজিশন। আহ আর বলার সাথে সাথেই বোর্ডের ওই একটা ইলেকট্রন হুট করে তিনটে জায়গায় ফুটে ওঠে। 3 জায়গায়? হ্যাঁ, মানেটা কি? একটা জিনিস একই সাথে 3 জায়গায় থাকে কিভাবে? এটা দিয়েই কোয়ান্টাম জগতের আসল পাগলামিটা শুরু হয় আর কি। তাই তো মনে হচ্ছে। আমাদের সাধারণ যুক্তিতে যেগুলো জিনিস তো একবারে একটাই জায়গায় থাকতে পারে। যেমন ধরুন, আমার হাতের এই কলমটা হয় এখানে আছে, নয়তো ওখানে থাকবে। ঠিক। 2 জায়গায় একসাথে থাকাটা তো অসম্ভব। ক্লাসিক্যাল ফিজিক্স বা আমাদের প্রতিদিনের অভিজ্ঞতা এভাবেই চলে। হুম। কিন্তু যখনই আমরা পরমাণুর চেয়েও ছোট জগতে নেমে যাই, এই নিয়মগুলো আর কাজ করে না। সুপারপজিশন মানে হলো কোনো কণাকে পর্যবেক্ষণ বা পরিমাপ করার আগ পর্যন্ত আচ্ছা। সে কোনো একটা নির্দিষ্ট অবস্থায় থাকে না, বরং তার সমস্ত সম্ভাব্য অবস্থাগুলোর একটা মিশ্রণ হিসেবে থাকে। মানে ওই ইলেকট্রনটা আসলে কোনো একটা নির্দিষ্ট জায়গায় ছিলই না। ঠিক, বরং একই সাথে 3টি জায়গায় থাকার সম্ভাবনা নিয়ে একটা সম্ভাবনার মেঘ তৈরি করে রেখেছিল। সম্ভাবনার মেঘ, বাহ, দারুণ শব্দ। কিন্তু এই অদ্ভুত আচরণের কি কোনো মানে আছে, নাকি এটা শুধু বিজ্ঞানীদের একটা থিওরি যা বাস্তবে কোনো কাজে লাগে না? চমৎকার প্রশ্ন। দেখুন, আম, কয়েক দশক আগেও হয়তো এটাকে শুধু একটা অদ্ভুত থিওরি মনে করা হতো। কিন্তু আজকের দিনের সবচেয়ে যুগান্তকারী প্রযুক্তিগুলোর পেছনে এই সুপারপজিশনের ধারণাটাই লুকিয়ে আছে। যেমন? কোয়ান্টাম কম্পিউটিংয়ের কথা তো অনেকেই শুনেছেন, তাই না? হ্যাঁ, শুনেছি। সাধারণ কম্পিউটারের বেট যেমন 0 অথবা 1 হতে পারে, কোয়ান্টাম কম্পিউটারের কিউবেট সুপারপজিশনের কারণে একই সাথে 0 এবং 1 দুটোই হতে পারে। ও আচ্ছা। আর এর ফলেই এরা এক ধাক্কায় এত বেশি গণনা করতে পারে, যা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটারের পক্ষেও হাজার হাজার বছরে করা সম্ভব না। তার মানে এই অদ্ভুত নিয়মটা শুধু মজার নয়, এটা আসলে শক্তিশালী। একদম। আচ্ছা, তাহলে এটা শুধু একটা অদ্ভুত ধারণাই নয়, এর বাস্তব প্রয়োগও আছে। গল্পে এরপর আরও একটা অদ্ভুত জিনিস দেখানো হয়। কি সেটা? স্যার কোয়ান্টা বলেন, যখনই নীল ওই 3 জায়গায় থাকা ইলেকট্রনটার দিকে ভালো করে তাকাচ্ছে, মানে তাকে পর্যবেক্ষণ করার চেষ্টা করছে, হুম। তখনই সেটা সব সম্ভাবনা বাদ দিয়ে যে কোনো একটা নির্দিষ্ট জায়গায় এসে হাজির হচ্ছে, যেন কণাটা বুঝতে পারছে যে তাকে দেখা হচ্ছে। হ্যাঁ, এটা একটা খুব সাধারণ ভুল ধারণা। তাই নাকি? হ্যাঁ, যদিও গল্পে সহজ করে বোঝানোর জন্য এভাবেই বলা হয়েছে, যেন বুঝতে পারছে বা দেখা হচ্ছে। এই কথাগুলো শুনলে মনে হয় কণাগুলোর নিজস্ব চেতনা আছে। ঠিক, আমারও তাই মনে হচ্ছিল। ব্যাপারটা মোটেও তা নয়। এখানে পর্যবেক্ষণ বা অবজারভেশন এর অর্থ অনেক ব্যাপক। এটা শুধু মানুষের চোখ দিয়ে দেখা নয়। তাহলে? কোনো যন্ত্র দিয়ে কণার অবস্থান, গতি বা অন্য কোনো বৈশিষ্ট্য মাপার চেষ্টাই হল পর্যবেক্ষণ। আর এই মাপার জন্য কণাটার সাথে কোনো না কোনোভাবে একটা মিথস্ক্রিয়া বা ইন্টারাকশন করতেই হয়। যেমন তার উপর আলো ফেলা। ঠিক, হয়তো তার উপর আলো ফেলতে হয় বা অন্য কোনো কণা দিয়ে ধাক্কা দিতে হয়। আর এই মিথস্ক্রিয়ার ফলেই তার ওই সম্ভাবনার মেঘটা ভেঙে যায় এবং সে একটা নির্দিষ্ট বাস্তবতায় ধরা দেয়।
তার মানে কি আমরা বলতে পারি যে চাঁদ আসলেই তখনই আকাশে থাকে যখন আমরা সেদিকে তাকাই? আইনস্টাইন তো এমন কিছু নিয়ে প্রশ্ন তুলেছিলেন, তাই না? ঠিক এই প্রশ্নটাই তুলেছিলেন আইনস্টাইন। তিনি কোয়ান্টাম মেকানিক্সের এই দিকটা বিলকুল পছন্দ করতেন না। ওনার বিখ্যাত উক্তিটাও তো এটাই ছিল। হ্যাঁ, আমি বিশ্বাস করতে চাই যে যখন আমি চাঁদের দিকে তাকাই না তখনও সে ওখানেই থাকে। কিন্তু কোয়ান্টাম জগৎ এভাবেই কাজ করে। অদ্ভুত। পারমাণবিক স্তরে কোনো বস্তুর বৈশিষ্ট্য, যেমন ধরুন অবস্থান বা গতি, পর্যবেক্ষণের আগে পর্যন্ত নির্ধারিত থাকে না। এর মানে এই নয় যে চাঁদটা নেই। তাহলে এর মানে কি? এর মানে হল চাঁদের গাঠনিক কণাগুলো একটা সম্ভাবনার জগতে ভাসছে, যা আমাদের মতো বড় জগতের পর্যবেক্ষণে একটা স্থির রূপ নেয়। বিষয়টা এখনও দার্শনিক এবং বিজ্ঞানীদের মধ্যে বিতর্কের জন্ম দেয়। সত্যি মাথা ঘুরিয়ে দেবার মতো ব্যাপার। আচ্ছা, যদি পর্যবেক্ষণের কাজটাই বাস্তবতাকে তৈরি করে, তাহলে তো আমাদের সাধারণ জগতের নিয়মগুলোও এর দ্বারা প্রভাবিত হবার কথা। গল্পে কি এমন কোনো সংযোগের কথা বলা হয়েছে? হ্যাঁ, এবং এখানেই গল্পটা সবচেয়ে চমকপ্রদ মোড় নেয়। বলুন তো শুনি। স্যার কোয়ান্টা এরপর বোর্ডে একটা শক্ত দেয়াল আঁকেন। আমাদের কমন সেন্স কি বলে? একটা বলকে ছুঁড়ে মারলে সেটা দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসবে। অবশ্যই। দেয়াল ভেদ করে তো আর চলে যাবে না। কিন্তু স্যার কোয়ান্টা দেখান যে কোয়ান্টাম কণা, যেমন ওই ইলেকট্রনটা, কোনো শক্তি প্রয়োগ ছাড়াই দেয়ালের এক পাশ থেকে অন্য পাশে চলে যেতে পারে। কি বলছেন? হ্যাঁ, যেন দেয়ালটা ওখানে নেই। এর নাম কোয়ান্টাম টানেলিং। এক মিনিট, আমি কি ঠিক শুনলাম? একটা কণা দেয়াল ভেদ করে চলে যেতে পারে? এটা তো সায়েন্স ফিকশনের মতো শোনাচ্ছে। শোনাচ্ছে, কিন্তু এটা বাস্তব। এর পেছনের যুক্তিটা কি? 0%। ঠিক। কিন্তু কোয়ান্টাম মেকানিক্সে কণাটার ওই সম্ভাবনার মেঘ বা ওয়েভ ফাংশনটা দেয়ালের অন্যদিকেও কিছুটা ছড়িয়ে থাকে। ও, এর মানে হলো একটা অতি ক্ষীণ কিন্তু শূন্য নয় এমন সম্ভাবনা আছে যে কণাটিকে হঠাৎ করে দেয়ালের ওপারেও খুঁজে পাওয়া যেতে পারে। কিন্তু সম্ভাবনাটা তো খুবই কম হওয়ার কথা। অবশ্যই, কিন্তু যখন কোটি কোটি কণা একসাথে চেষ্টা করে তখন এই ক্ষীণ সম্ভাবনাটা একটা নিশ্চিত ঘটনায় পরিণত হয়। এটা অনেকটা লটারির মতো। লটারির মতো। হ্যাঁ, একজনের জেতার সম্ভাবনা কম, কিন্তু 10 কোটি মানুষ টিকিট কিনলে কারো না কারো জেতাটা প্রায় নিশ্চিত, সেরকম ব্যাপার। ঠিক আছে, মানলাম অতি ক্ষুদ্র জগতে এমন অদ্ভুত ঘটনা ঘটে, কিন্তু আমাদের এই বড় দৃশ্যমান জগতে এর কোনো প্রভাব আছে কি? আছে, এবং বিশাল প্রভাব আছে। গল্পে স্যার কোয়ান্টা বলেন, এই কারণেই তোমাদের মোবাইল, কম্পিউটার আর ট্রানজিস্টর কাজ করে। এই সংযোগটা ঠিক বিশ্বাস হচ্ছে না। শুধু বিশ্বাস নয়, এটাই আজকের ডিজিটাল বিপ্লবের মূল ভিত্তি। আপনার ফোনের প্রসেসরের ভেতরে কোটি কোটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র ট্রানজিস্টর আছে। তা তো জানি। এগুলো আসলে ইলেকট্রনিক সুইচ। এই সুইচগুলো অন বা অফ করার জন্য ইলেকট্রনকে একটা খুব পাতলা বাধা পার হতে হয়। ক্লাসিক্যাল নিয়ম অনুযায়ী ইলেকট্রনের সেই বাধা অতিক্রম করার মতো যথেষ্ট শক্তি নেই। তাহলে কিভাবে পার হয়? কোয়ান্টাম টানেলিংয়ের জন্যই ইলেকট্রন ওই বাধা সুড়ঙ্গ করে পার হয়ে যায় এবং সার্কিট সম্পূর্ণ করে। টানেলিং না ঘটলে কোনো সেমিকন্ডাক্টর চিপ কাজ করত না। বলেন কি? আপনার ফোনটা একটা নিষ্প্রাণ কাঁচ আর ধাতুর টুকরো হয়ে পড়ে থাকত। অবিশ্বাস্য। তার মানে আমার ফোনের চিপগুলো কাজ করছে, কারণ ইলেকট্রন দেয়াল ভেদ করে চলে যেতে পারে। তাই। আর এটা তো শুধু শুরু। আরও বড় একটা উদাহরণ দিই। হ্যাঁ, অবশ্যই। প্রতিদিন সকালে যে সূর্য ওঠে, যার আলো আর উত্তাপ ছাড়া পৃথিবীতে জীবন অসম্ভব, সেই সূর্যের শক্তির উৎস কিন্তু কোয়ান্টাম টানেলিং। সূর্য কিভাবে? সূর্যের কেন্দ্রে প্রচণ্ড চাপে হাইড্রোজেন পরমাণুগুলো একে অপরের সাথে মিলে হিলিয়াম তৈরি করে, যাকে আমরা নিউক্লিয়ার ফিউশন বলি। হ্যাঁ। কিন্তু ক্লাসিক্যাল ফিজিক্স অনুযায়ী প্রোটন কণাগুলোর একে অপরকে বিকর্ষণ করে দূরে ঠেলে দেওয়ার কথা। তাদের ফিউজড হওয়ার মতো যথেষ্ট শক্তি নেই। তাহলে ফিউশনটা হয় কিভাবে? কোয়ান্টাম টানেলিংয়ের জন্যই তারা ওই বিকর্ষণের বাধা ভেদ করে একে অপরের যথেষ্ট কাছে আসতে পারে এবং ফিউশন ঘটাতে পারে। টানেলিং ছাড়া সূর্য জ্বলতই না। ঠিক আছে, আমার মাথা এখন পুরোপুরি ঘুরে গেছে। যেটাকে একটা জাদুকরী ঘটনা বলে মনে হচ্ছিল, সেটাই সূর্যকে জ্বালাচ্ছে আর আমার ফোনকে জ্বালাচ্ছে। এমনকি আমরা এই টানেলিং এফেক্ট ব্যবহার করে পরমাণুর ছবিও তুলতে পারি। পরমাণুর ছবি? হ্যাঁ, স্ক্যানিং টানেলিং মাইক্রোস্কোপ বা STM নামে এক ধরনের যন্ত্র আছে, যা একটা অতি সূক্ষ্ম পিন কোনো পদার্থের পৃষ্ঠের খুব কাছ দিয়ে নিয়ে যায়। আচ্ছা। পিনের ডগা আর পদার্থের পৃষ্ঠের মধ্যে থাকা ফাঁকটা একটা দেয়ালের মতো কাজ করে।
টানেলিংয়ের কারণে কিছু ইলেকট্রন ওই ফাঁক গলে পিনের ডগায় চলে আসে। আর সেই ইলেকট্রনের প্রবাহ মেপে একদম ঠিক। সেই প্রবাহ মেপে বিজ্ঞানীরা ওই পদার্থের পৃষ্ঠের প্রতিটি পরমাণুকে আলাদা করে দেখতে পারেন। দারুণ। গল্পের চূড়ান্ত পর্যায়ে স্যার কোয়ান্টা একটা বাক্স নিয়ে আসেন এবং এক বিখ্যাত পরীক্ষার কথা বলেন, শ্রোডিঙ্গারের বিড়াল। হ্যাঁ, এটা তো অনেকেই শুনে থাকবেন। তবে এটা তো কোনো বাস্তব পরীক্ষা নয়, তাই না? এটা একটা থট এক্সপেরিমেন্ট বা চিন্তার পরীক্ষা। একদম ঠিক ধরেছেন। এর উদ্দেশ্য হল কোনো একটা তত্ত্বের ফলাফলকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়ে দেখা যে তা কতটা অদ্ভুত বা অযৌক্তিক হতে পারে। শ্রোডিঙ্গার নিজে তো এই ধারণাটা নিয়ে সন্দিহান ছিলেন, তাই না? হ্যাঁ, তিনি এই সম্ভাবনাময় বাস্তবতার ধারণাটা একদম মানতে পারতেন না। তিনি এই থট এক্সপেরিমেন্টটা ডিজাইন করেছিলেন এটা দেখানোর জন্য যে কোয়ান্টাম জগতের নিয়মকে আমাদের বড় জগতে প্রয়োগ করলে কতটা হাস্যকর পরিস্থিতি তৈরি হয়। আর গল্পে নীল ঠিক এই প্রশ্নটাই করে। তার মানে বাক্স না খোলা পর্যন্ত বিড়ালটা একই সাথে জীবিত এবং মৃত। আর স্যার কোয়ান্টাম উত্তরটাও ছিল দারুণ। কি ছিল সেটা? তিনি বলেন, ঠিক তাই, কোয়ান্টাম জগতে বাস্তবতা সম্ভাবনার উপর দাঁড়িয়ে। এই একটা লাইনেই যেন পুরো বিষয়টা সারমর্ম চলে আসে। তবে এখানেও তো একটা সূক্ষ্ম ব্যাপার আছে, তাই না? হ্যাঁ, আছে। শ্রোডিঙ্গারের উদ্দেশ্য ছিল দেখানো যে এটা অসম্ভব। একটা বিড়ালের মতো বড় বস্তু কখনো সুপারপজিশনে থাকতে পারে না। সে একই সাথে জীবিত ও মৃত হতে পারে না। ঠিক। বাক্স খোলার আগেই সে হয় জীবিত থাকবে নয়তো মৃত। কিন্তু কেন? কোথায় গিয়ে কোয়ান্টাম জগতের নিয়মগুলো ভেঙে গিয়ে আমাদের পরিচিত জগতের নিয়ম চালু হয়? এই সীমানাটা ঠিক কোথায়? এটাই কোয়ান্টাম ফিজিক্সের সবচেয়ে বড় রহস্যগুলোর একটা। একে বলা হয় মেজারমেন্ট প্রবলেম। স্যার, কোয়ান্টার উক্তিটা বাস্তবতা সম্ভাবনার উপর দাঁড়িয়ে পারমাণবিক জগতের জন্য 100% সত্যি। কিন্তু আমাদের এই বড় জগতে? আমাদের এই বড় জগতে সেই সম্ভাবনাগুলো কিভাবে একটা নির্দিষ্ট বাস্তবে পরিণত হয় সেটা নিয়ে সবথেকে বড় বিতর্ক। আর এই গভীর উপলব্ধিটা পাওয়ার পরে গল্পের শেষ হয়। ঘণ্টা বাজে আর নীল চোখ খুলে দেখে সে আবার লাইব্রেরিতে। বাহ! চারপাশটা একই আছে, কিন্তু জগৎকে দেখার চোখটা তার পুরোপুরি বদলে গেছে। গল্পের শেষ লাইনটা ছিল, অতি ক্ষুদ্র জগতের নিয়মই আমাদের বড় জগৎকে চালায়। আর আজকের আলোচনার পর আমরা দেখতে পাচ্ছি এই লাইনটা কতটা সত্যি। একদম। আমরা যে কঠিন দেয়াল দেখি, যে সূর্য থেকে আলো আসে, যে প্রযুক্তিতে আমাদের জীবন চলে, এই সব কিছুর পেছনেই আছে কোয়ান্টাম মেকানিক্সের সেই অদ্ভুত, আপাতদৃষ্টিতে অযৌক্তিক নিয়মগুলো। পরমাণুর ভেতরে ইলেকট্রন কিভাবে আচরণ করে, কণাগুলো কিভাবে বাধা অতিক্রম করে, এই সব মৌলিক ঘটনাই আমাদের চারপাশের জগতের ভিত্তি তৈরি করছে। গল্পটা খুব সুন্দরভাবে দেখিয়েছে যে মহাবিশ্বের সবচেয়ে বড় রহস্যগুলো হয়তো সবচেয়ে ক্ষুদ্র কণার আচরণের মধ্যেই লুকিয়ে আছে। তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা কয়েকটা মূল ধারণা পেলাম। প্রথমত, সুপারপজিশন, যেখানে একটা কণা পর্যবেক্ষণের আগে পর্যন্ত তার সমস্ত সম্ভাব্য অবস্থায় থাকতে পারে। ঠিক। দ্বিতীয়ত, পর্যবেক্ষণের প্রভাব, যেখানে কোনো পরিমাপের চেষ্টা কণার সম্ভাব্যতার জগৎকে ভেঙে দিয়ে একটা নির্দিষ্ট বাস্তবতায় নিয়ে আসে। তৃতীয়ত, কোয়ান্টাম টানেলিং, সেই জাদুকরী ক্ষমতা যা কণাদের দুর্ভেদ্য বাধা পার হতে সাহায্য করে এবং আমাদের সূর্য থেকে শুরু করে স্মার্টফোন পর্যন্ত সবকিছুকে সচল রাখে। আর সব শেষে এই ধারণা যে বাস্তবতা হয়তো আগে থেকে নির্ধারিত কিছু নয়, বরং সম্ভাবনার এক বিশাল সমুদ্র থেকে জন্ম নেওয়া একটি মুহূর্ত। একটা ছোট গল্পের মাধ্যমে বিজ্ঞানের এতগুলো জটিল বিষয়কে যে এত সহজভাবে তুলে ধরা যায়, এটাই অসাধারণ। একদম। এটা আমাদের মনে করিয়ে দেয় যে বিজ্ঞান শুধু কঠিন সমীকরণ বা তত্ত্ব নয়, এটা আমাদের চারপাশের জগৎকে বোঝার একটা রোমাঞ্চকর অভিযান। এই আলোচনা শেষে একটা প্রশ্ন রেখে যাওয়া যেতে পারে। কি প্রশ্ন? আমরা দেখলাম বাস্তবতা পর্যবেক্ষণের আগে পর্যন্ত নিছকই সম্ভাবনা, আর আমাদের পর্যবেক্ষণ সেই অসংখ্য সম্ভাবনা থেকে যে কোনো একটাকে বেছে নেয়। হ্যাঁ। তাহলে আমরা যাকে বাস্তব বলে জানি তা কি মহাবিশ্বের অসীম সম্ভাবনার মধ্যে শুধুমাত্র একটি রূপ, যা আমাদের পর্যবেক্ষণের কারণে তৈরি হয়েছে? ভাবনার বিষয়। যদি তাই হয়, তাহলে আমাদের এই বাস্তবতা আসলে কতটা স্থির বা একমাত্র? ভাবুন তো, অন্য কোনো পর্যবেক্ষণের ফলে হয়তো সম্পূর্ণ ভিন্ন একটা বাস্তবতা তৈরি হতে পারত। আমাদের মহাবিশ্ব হয়তো এমন অগণিত সম্ভাব্য বাস্তবতার মধ্যে শুধুমাত্র একটা, যা কোনো এক মুহূর্তে দেখার ফলে রূপ পেয়েছে। If you like the video, please like and don't forget to subscribe to the channel. Thank you.